আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 10 কবি ও লেখক। অমর 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসে প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্ত পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার 178 জওয়ান চাকরিতে পুনর্বহাল ও পেনশন দাবি। দ্রুত নির্বাচন না হলে অন্য শক্তির উত্থানের আশঙ্কায় বিএনপি মহাসচিব। এই বক্তব্য নতুন 111-এর ইঙ্গিত বলে তথ্য উপদেষ্টার মন্তব্য। এবং বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। চতুর্থ জয়, টেবিলের 4 নম্বরে রাজশাহী। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 পাচ্ছেন 10 জন কবি ও লেখক। বৃহস্পতিবার বাংলা একাডেমি নির্বাহী পরিষদের অনুমোদনে মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024 প্রাপ্তরা হলেন কবিতায় মাসুদ খান, কথা সাহিত্যে সেলিম মোর্শেদ, নাটক ও নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, প্রবন্ধে ডক্টর সলিমুল্লাহ খান, শিশু সাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলোর সাহিত্যে সৈয়দ জামিল আহমেদ। বাংলা একাডেমি আয়োজিত অমর 21 বইমেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করবেন। জাতিসংঘের মানবাধিকার বিষয় হাই কমিশনার ভলকার তুর্ক জানিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফেব্রুয়ারি মাঝামাঝি তা প্রকাশ হতে পারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকে তিনি এই তথ্য জানান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে সাইড লাইনে আজও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নৃশংসতা ও প্রাণহানি নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। দীর্ঘ তদন্ত শেষে সংস্থাটি বলছে রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, তদন্ত রিপোর্ট ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তুর্ক আরও জানিয়েছেন, চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের আগে প্রতিবেদনটি বাংলাদেশের সঙ্গে শেয়ার করা হবে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ভলকার তুর্কের সমর্থন চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, নতুন করে কয়েক হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে। ইউএই ভিত্তিক গ্লোবাল লজিস্টিক প্রোভাইডার বিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইম বৈঠক করেছেন অধ্যাপক ডক্টর ইউনুসের সঙ্গে। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। ড্যাভোসের একটা খুব বিউটিফুল জিনিস হচ্ছে যে এখানে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডিরা আসেন, সিইওরা আসেন এবং তাদের সাথে অনেক গভর্নমেন্টের যে লিডারদের একটা ইন্টারাকশন হয়, অনেক মিনিস্টারের সাথে ইন্টারাকশন হয়, অনেক ধরনের ডিল মেড হয়। এই 2 দিনে প্রচুর হেড অফ গভর্নমেন্টের সাথে প্রফেসর ইউনুসের প্রায় 10টার মতো হেড অফ গভর্নমেন্টের সাথে কথাবার্তা হয়েছে বা হেড অফ স্টেটের সাথে। মূলত থাকবে হচ্ছে
প্রাইভেট সেক্টর। আমাদের তরফ থেকে তো বারবার আমরা বলছি যে বাংলাদেশ এখন নাও রেডি ফর বিজনেস। মেটা প্ল্যাটফর্মস এর গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেকের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক হয়েছে। ডক্টর ইউনুস বৈঠক করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডের সঙ্গে। এছাড়াও বিশ্বের শীর্ষ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দেশের সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ঢাকা এবং গাজীপুর কারাগার থেকে ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। দীর্ঘ প্রায় ১৬ বছর পর মুক্তি পেয়ে চাকরিতে পুনর্বহাল ও পেনশনের দাবি জানিয়েছেন বিডিআর জওয়ানরা। স্বজনদের কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবারের সদস্যরা। দেখুন শাকির আদনানের রিপোর্টে। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ ও গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান সাবেক বিডিআর সদস্যরা। এর অনুভূতিটা কেমনভাবে প্রকাশ করবো সেটাও তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই। এই বৃদ্ধ বয়সে যদি পেনশন না পাই, আমাদের যদি সরকার কর্মসংস্থান না দেয়, তাহলে আমরা ছেলেমেয়েরা নিয়ে না খেয়ে মরে যাব বাড়িতে। আমাদের যে অবৈধর যে ক্ষতিপূরণ হয়েছে, এই ক্ষতিপূরণটা যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে দিয়ে দেয়। আমাদের যে বাইরে ভিতরে আছে, অনেক কষ্টে আছে, তাদেরকেও যাতে আমরা বাইর করতে পারি। দীর্ঘ ১৬ বছর পর স্বজনদের কাছে পেয়ে একদিকে আনন্দ, অন্যদিকে কষ্টের কথা বর্ণনা করেন পরিবারের সদস্যরা। আমার মা কষ্ট করে আমাদের পড়াশোনা করাইলো, কষ্টের দিন কাটছে আমাদের। এত বছর পর বাবাকে পাচ্ছি, অনেক আনন্দের। আজকে দীর্ঘ 16 বছর পর আমার খালা আব্বুকে পাবো, এমন অনুভূতি হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুব যুদ্ধ সংগ্রাম করে আমরা এই পর্যন্ত আগাইছি। আমাদের এটাই প্রত্যাশা যে আজকে আমাদের লোকগুলো 16 বছর পর মুক্তি পাইছে, এতে আমরা অনেক খুশি। 16 বছর পর আসছে উনি, এই জন্য আমরা ঈদের থেকেও বেশি আনন্দ লাগতেছে। এখন মুক্ত হাওয়ায় বের হলো, এটার জন্য আসলে এটাই সবচেয়ে বড় পাওয়া আমাদের। গত রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের আদেশে জামিন পান বিডিআর সদস্যরা। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষী ১৩৪৪ জন, এর মধ্যে ২৮৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১০ই ফেব্রুয়ারি। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ। নির্বাচন দ্রুত না হলে অন্য ধরনের শক্তির উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। রাজধানীতে আলোচনায় দলের মহাসচিব বলেছেন, তিনি নির্বাচনের কথা বললে বিতর্ক হয়, কিন্তু গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার কিছু ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করেন তিনি। দেখুন রাহুল রায় রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবসের আলোচনায় অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অংশ নেন বিএনপি মহাসচিবও। বলেছেন, যে কোনো গণ অভ্যুত্থানেই শহীদ আসাদরা অনুপ্রেরণা। চলমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেছেন, গণতন্ত্রের পথে হাঁটতে হলে নির্বাচন দিতেই হবে। একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার বলার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে একটি নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবেন। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন হওয়া উচিত, এ নিয়েও কথা বলেন তিনি। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি তাই অনুরোধ করব, আমি প্রত্যাশা করব যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন। ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত। মির্জা ফখরুল বলেছেন, সব ধরনের সংকট সমাধানে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই,
ঢাকা। বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি 111 চাইছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেন। নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে কথা জানিয়েছে তথ্য উপদেষ্টা। মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 111-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটে। বিএনপি মহাসচিবের বক্তব্যে আগামীতে আরেকটি 1-11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্র নীতির ধারাবাহিকতার আলামত রয়েছে। প্রিয় দর্শক, এবারে বিপিএল আপডেট। অজেয় রংপুর রাইডার্সের জয়রথ থামালো দুর্বার রাজশাহী। রংপুরের বিপক্ষে 24 রানে জয়ে নিজেদের প্লে অফ ম্যাচের সম্ভাবনা টিকিয়ে রাখল তাসকিন আহমেদের দল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 9 উইকেটে 170 রান করে দুর্বার রাজশাহী। ইয়াসির আলী রাব্বি 2, 4 ও 6 ওভার বাউন্ডারিতে 32 বলে 60 রান করেন। ওপেনার সাব্বির হোসেন খেলেন 19 বলে 39 রান। জবাবে ব্যাট করতে নেমে 146 রানে থামে রংপুর রাইডার্সের ইনিংস সর্বোচ্চ সাইফ হাসান করেন 29 বলে 43 রান। 9 ম্যাচে চতুর্থ জয়, 8 পয়েন্ট নিয়ে সেরা 4-এ উঠে এসেছে রাজশাহী। টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, শীঘ্রই যুদ্ধ বন্ধে ভ্লাদিমির পুতিনকে ডোনাল্ড ট্রাম্পের আহ্বান, না হলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে শহীদ M.R. চৌধুরী প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 17তম কর্নেল অব দি রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্নেল অব দি রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনী প্রধান সামরিক রীতি অনুযায়ী ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবকত্ব গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 37তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন উদ্বোধন করেন তিনি। সে সময় সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান কথা বলছিলেন। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ না করলে বাড়তি কর, মাশুল, নিষেধাজ্ঞা জারি করা হবে। এই হাস্যকর যুদ্ধ না থামালে পরিস্থিতি আরও খারাপ হবে বলেও জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার ট্রাম্প এই প্রথম পুতিনকে নিয়ে কথা বললেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। চলতি মৌসুমে যশোরে গাজর চাষে ভালো ফলনে আশা করছেন চাষি। সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ার কারণে পোকামাকড় দমনে জৈব সার ও বালাই পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর গাজরে ভালো ফলন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ।
ফেনী নদীর ভাঙন রোধে খনন এবং যথাযথ ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন করেছে সোনাগাজী উপজেলার বাসিন্দারা। মানববন্ধনে বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের কারণে গতিপথ পরিবর্তন হয়ে পূর্ব সোনাপুর আমতলা এলাকার জনবসতি ঘেঁষে বয়ে চলেছে ফেনী নদী। এতে বর্ষা মৌসুমের পাশাপাশি শুষ্ক মৌসুমেও ভাঙনের কবলে পড়ছে স্থানীয়রা। পরিস্থিতি উন্নয়নে দ্রুত নদী খনন কার্যক্রম বাস্তবায়ন সহ নদীর গতিপথ আগের অবস্থায় ফেরানোর দাবি জানান ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, এখন দেখবেন এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। শরিয়া অর্থায়ন উইন্ডো আইডিএলসি ইসলামিকের সূচনা করেছে দেশের সর্ববৃহৎ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স। সম্প্রতি উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে এই উদ্যোগ। আয়োজনে শরিয়া অর্থায়ন ও টেকসই উন্নয়নের সাথে আইডিএলসির ইসলামিকের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, আইডিএলসির ফাইন্যান্সের চেয়ারম্যান আজিজ আল মাহমুদ, আইডিএলসির ফাইন্যান্সের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অফ বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে। ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। জরায়ু মুখ ক্যান্সার সচেতনতায় রাজধানীতে সচেতনতামূলক র্যালি হয়েছে। ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে স্ত্রী রোগ সংক্রান্ত অনকোলজি বিভাগ। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের আব্দুল গফফার চৌধুরী সেন্ট্রাল অডিটোরিয়ামের সামনে থেকে র্যালি বের করা হয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু জাফর। র্যালিতে আরও অংশ নেন প্রফেসর ডাক্তার বেগম রোকেয়া আনোয়ার, প্রফেসর ডাক্তার শাহানা পারভিন সহ অন্যরা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে পুরোটা জুড়েই রয়েছে ফুটবল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে ম্যানচেস্টার সিটিকে 4-2 গোলে হারিয়েছে পিএসজি। অপর ম্যাচে দুই ব্রাজিলীয় তারকা রদ্রিগো এবং প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 10 কবি ও লেখক। অমর 21-এ বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা। জুলাই গণঅভ্যুত্থানের নৃশংসতা নিয়ে ফেব্রুয়ারিতে জাতিসংঘের রিপোর্ট প্রকাশ। দাভোসের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। দীর্ঘ 16 বছর পর কারাগার থেকে মুক্ত পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার 178 জওয়ান চাকরিতে পুনর্বহাল ও পেনশন দাবি। দ্রুত বিচার নির্বাচন না হলে অন্য শক্তির উত্থানের আশঙ্কায় বিএনপি মহাসচিব। এই বক্তব্য নতুন 111-এ ইঙ্গিত বলে তথ্য উপদেষ্টার মন্তব্য। এবং বিপিএলে রংপুর রাইডার্সের অপ্রতিরোধ্য যাত্রা থামল দুর্বার রাজশাহীতে। চতুর্থ জয়ে টেবিলের 4 নম্বরে রাজশাহী। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।